নমস্কার দর্শক বন্ধুরা, আজ অর্থাৎ 21শে পৌষ 1430 বাংলা 7ই জানুয়ারি 2024 ইংরেজি রবিবার। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককে এইচডি লাইভ 24/7 আমাদের পত্র পত্রিকা ত্রিপুরা দেশ ও দুনিয়া অনুষ্ঠানে। প্রথমে যে পত্রিকাটি আমার হাতে রয়েছে সেটির নাম দৈনিক সংবাদ। প্রথম পাতা থেকে সংবাদ শিরোনাম: চ্যালেঞ্জ উত্তর সূর্যের কাছে, সঠিক গন্তব্যে আদিত্য L1। আক্রমণের সুর চড়ালো কংগ্রেস। বয়কট, সহিংসতার মধ্যে আজ বাংলাদেশের নির্বাচন। টিপা চাপায় শিশুর মৃত্যু। দুরন্ত গতির গাড়ির তাণ্ডবে ত্রাস সোনামুড়ায়, জখম 4। 3 দপ্তরে অফার পেল আরো 19 জন। নির্বিকার রাজস্ব দপ্তর, সুশাসনের দলিল রেজিস্ট্রি করতে চরম দুর্ভোগের শিকার জনগণ। ধৃত শঙ্কর, রেশন কাণ্ডে বড় দুর্নীতি দেখছে ইডি। সিপাহীজলাতে 10,000 লাখপতি দিদি প্রতিমা। দৈনিক সংবাদ দ্বিতীয় পাতা বিশ্ব পরিক্রমা। জাপানে ভূকম্পনে মৃত্যু দাঁড়ালো 100। মাদ্রাসায় মেয়েদের তালিবানি শিক্ষা বিষয়ে আফগান নারীদের চিঠি রাষ্ট্রসংঘে। পাকিস্তানের নির্বাচন পেছানোর প্রস্তাব পাস। মাঝ আকাশে পড়ে গেল দরজা, বিমানের জরুরি অবতরণ। যুক্তরাষ্ট্রের আলাস্কা এয়ারলাইন্সের একটি বিমানের দরজা মাঝ আকাশে উড়ে গেছে। এমন পরিস্থিতিতে বিমানটি জরুরি অবতরণ করেছে। সোমালিয়া উপকূলে ছিনতাই জাহাজের 21 ক্রুকে উদ্ধারে ভারতীয় নৌবাহিনী। দৈনিক সংবাদ 3-এর পাতায় যে বিশেষ বিশেষ সংবাদ শিরোনামগুলো আছে: সোনামুড়া সীমান্তে 88 বস্তা চিনি ও 11 বস্তা পেঁয়াজ উদ্ধার। দক্ষিণ জেলায় মোট ভোটার 3,38,549 জন। নির্মাণের 1 বছর পরও চালু হলো না পাম্প হাউস, ক্ষোভ। রাস্তা নির্মাণে দুর্নীতি, ডিএম এর চিঠিতে দৌড়ঝাঁপ। গরু চুরিকাণ্ডের পান্ডা মিজান ধৃত। স্কুলের সামনে ফাস্টফুডের দোকান, ক্ষোভ উন্নয়ন মঞ্চের। ঘোলা জল সরবরাহ করা হচ্ছে পূর্ব ডলুছড়ায়, দুর্ভোগ। দৈনিক সংবাদ 4-এর পাতা সম্পাদকীয়: ডঙ্কা বাজছে ভোটের, নির্বাচন আওয়ামী লীগের সামনে চ্যালেঞ্জ, ডিজিটাল মিডিয়া নিয়ন্ত্রণের উদ্যোগ। তারপর দৈনিক সংবাদ 5-এর পাতায় চলমান চালচিত্র বিচিত্রা, একটি উপভোগ্য নন্দিতা ভট্টাচার্য লেখা জীবন যেরকম আছে। দৈনিক সংবাদ 6-এর পাতা বিচিত্রা, কিছু কথায় কিছু অনুভবে, কবি মিহির দেব। এই রাজ্যের একজন কিংবদন্তি তিনি। বিজ্ঞান সাহিত্য নিয়ে তার বক্তব্য, লেখনী প্রাণিত করে বিজ্ঞান প্রেমী সাহিত্য প্রেমী মানুষকে। তার কবিতায় রয়েছে সময়ের চালচিত্র, লিখছেন শুভাশিস চৌধুরী। সবটাই পড়তে ইচ্ছে করছে সময়ের তাগিদে, তবু কিছু লোভ তো থাকবেই। কবিতা বলে কথা। এবং অধ্যাপক মিহির দেব, যিনি এ রাজ্যেরই নন, একজন আমাদের দেশের একজন প্রখ্যাত ব্যক্তিত্ব, পদার্থবিদ এবং কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী। আমি তখন এমএ ক্লাসের ছাত্র, বই কেনার মতো সামর্থ্য নেই, তাই মেলায় দাঁড়িয়ে নেড়ে চেড়ে দেখা। প্রতিদিন দেখি বইটা আর পড়ি তার কবিতাগুলো। তার মধ্যে যে কবিতাটার সঙ্গে লেখকের পরিচিতি এবং কথা ও ছবি দেখে চোখ আটকে গেল, তিনি কবি মিহির দেব। এই রাজ্যের একজন কিংবদন্তি তিনি। বিজ্ঞান সাহিত্য নিয়ে তার বক্তব্য, লেখনী প্রাণিত করে বিজ্ঞানপ্রেমী সাহিত্যপ্রেমী মানুষকে। তার কবিতায় রয়েছে সময়ের চালচিত্র, লিখছেন শুভাশিস চৌধুরী। আগরতলা বইমেলায় ত্রিপুরার কবিদের একটা কবিতা সংকলন দেখতে পাই 1985 সালে। একটু অন্যরকম মলাট বাঁধায়, ঝকঝকে মলাটের উপর লেখা উড়ে যায় স্বর্ণমেঘ। আমি তখন এমএ ক্লাসের ছাত্র, কেনার মতো সামর্থ্য নেই, তাই মেলায় দাঁড়িয়ে নেড়ে চেড়ে দেখা। প্রতিদিন দেখি বইটা আর পড়ি তার কবিতাগুলো। তার মধ্যে যে কবিতাটার সঙ্গে লেখকের পরিচিতি এবং কথা ও ছবি দেখে চোখ আটকে গেল, তিনি কবি মিহির দেব। কবির তো একটা আদল থাকে, ছবিতে অবয়ব দেখে ঠিক কবি বলে মনে হলো না। কবিতাটা পড়লাম, পাঠকদের একটু পড়াই। দীঘল কালো জলের শরীর, তিতাস, তুমি কেমন আছো? হয়তো তুমি ভুলেই গেছো, জল রাখে কি ধরে ছায়া? হয়তো তুমি ভুলেই গেছো, জল রাখে কি ধরে ছায়া? ফালি এলাম জানের মায়ায়, প্রাণ যে তবু রইল পরে। তিতাস, তুমি কেমন আছো? কোট প্যান্ট পরা মোটা গোফের ছবির লোকটা, যিনি কিনা সরাসরি বলেন
পেশা অধ্যাপনা, নেশা তেমন কিছুই নেই। কবিতা লেখেন অনুরোধে, চাপে এবং কখনো সখনো নিজের তাগিদে। তাতে ঠিক কবি হিসেবে চিহ্নিত করতে মনে দ্বিধা তো রয়েই গেল, কিন্তু এই কবিতা পড়ে তাকে খুঁজে বেরিয়েছি দীর্ঘকাল। শুনেছি তিনি এমবিবি কলেজের পদার্থবিদ্যার অধ্যাপক। সব ছাত্ররাই তার ভয়ে জড়সড়, তবে পড়ান ভালো একথা সব ছাত্রছাত্রীরাই এক বাক্যে মেনে নেয়। বড়রাও তাকে সমীহ করে কথাবার্তা বলেন। সাহিত্য এবং বিজ্ঞান দুইটি বিষয়েই তার লেখার হাত সহজাত। প্রয়োজনের বাইরে কথা বলা তার ধাতে নেই। কালের নিয়মে দিনে দিনে নানান জায়গায় তার বিভিন্ন আলোচনা শোনার অভিজ্ঞতা হলো। বিজ্ঞান নিয়ে নানান লেখাপড়া হলো পত্রিকার পাতায়। কোনো এক আলোচনা সভায় তিনি বললেন, শহীদ থেকেই সাহিত্য, অর্থাৎ মানুষের কাছ থেকে তাদের জীবন যন্ত্রণার কথা তুলে ধরা এবং বেরিয়ে আসার পথ নির্দেশ দেয় সাহিত্য। মুগ্ধ হয়ে শুনি। বিভিন্ন বইয়ের আনুষ্ঠানিক উদ্বোধনে তার আলোচনা এবং উপস্থিতি অনুষ্ঠানে অন্য মাত্রা এনে দেয়। কিন্তু তার কবিতা সেভাবে পায় না। একটাই তো কবিতার বই, সেটাও তখন সেভাবে পাওয়া যায় না। কিন্তু বিভিন্ন ম্যাগাজিনে তার কবিতা পাই। পরে দেখি এ যেন কবিতা নয়, সরাসরি কথা বলা। কোনো রাগ ডাক নেই। যে কবিতাই লেখা হোক না কেন, যেন নির্যাস মিশিয়ে লেখা। কালের আবর্তে সাক্ষাৎ হলো কর্মসূত্রেই। যেদিন বললাম, আপনার একটা কবিতা একটা ক্লাবের পুজো স্মরণিকায় ছাপতে চাই, উত্তর দিলেন, পাবে। পেলাম। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। প্রিয় ছোট্ট আয়লান কুর্দি, কবির এই শপথের বড়। এ বিশ্বকে তোমাদের বাসযোগ্য রাখতে পারিনি আমরা সারা বিশ্ববাসী। নূতন দশভুজা। এই লেখাটার সময় 2015 সাল। তুরস্কের বদ্রুম উপকূলের সাগর সৈকত থেকে এই ছবি তুলেছে সে দেশের একটি বার্তা সংস্থা। ছবিতে দেখা যাচ্ছে ছোট্ট শিশুর নিথর দেহ উপুর হয়ে পড়ে আছে। শিশুর নাম আয়লান কুর্দি, 5 বছর বয়স তার। নৌকাডুবির পর আয়লান কুর্দির মরদেহ সৈকতে ভেসে এসেছে। বিবিসি সংবাদদাতা রিচার্ড গাউপিন খবর দিচ্ছেন, এই শিশুটির এক খালা থাকেন কানাডার ভ্যাঙ্কুভার শহরে। তিনি জানাচ্ছেন যে এই পরিবারটি সিরিয়ার কোবানে শহরে থাকত। সেখানে আইএস জঙ্গি দলের সঙ্গে সরকারি বাহিনীর লড়াই শুরু হওয়ার পর তারা পালিয়ে তুরস্কে আসে। তুর্কি কোস্ট গার্ড জানাচ্ছে, সিরিয়া থেকে আসা এক দল শরণার্থী তুরস্ক হয়ে গতকাল গ্রিসের কস দ্বীপে যাওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রাপথে সাগরে নৌকাডুবিতে 12 জন মারা যায়। 5 বছর বয়সী আয়লান কুর্দি ছিল সেই দলে। নৌকাডুবিতে সে তার মায়ের সঙ্গে প্রাণ হারায়। এই ঘটনা মর্মাহত করে কবি মিহির দেবকে। এভাবেই সারা বিশ্বের খবর রাখতে হয় কবিকে, এবং সময়ই তাকে লিখিয়ে নেয়। শুধু এই কবিতা নয়, 2017 সালে তার লেখা একটি কবিতা, মৃত্যুই তো পাপ মুক্তি। কবি লিখছেন, কোথায় কটা শিশু মারা গেল, তা নিয়ে এত চেঁচামেচি কেন? বলেছিলেন তো সেই কবে, জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা রবে। ভুলে মেরে দিয়েছেন সবেই। আমাদের দোষ ধরতে সারাক্ষণ মুখিয়ে থাকলে আপনাদের মতো গোমুখই হই। আমাদের দোষ ধরতে সারাক্ষণ মুখিয়ে থাকলে আপনাদের মতো গোমুখই হয়। আমরা যত নিয়েছি আমরা, আমাদের সঙ্গে থাকুন, নইলে পস্তাবেন। সে তো বুঝলাম, থাকলেও কিন্তু সেই পস্তা নেই। এভাবেই কবি দেশ বিদেশের কাছে নানান সমস্যার কথা তুলে ধরেন তার কবিতায়। কবিতা যেন মুখোমুখি কথা বলা, সোজা সাপটা বক্তব্য তুলে ধরা, ছন্দ যেন আপন নিয়মেই এসে বসে যায় কথার ফাঁকে। একদিন শুধু এই কবিতা লেখার গল্প শুনতেই গিয়ে হাজির হই তার আগরতলার কৃষ্ণনগরে তিতাস বাড়িতে। নানান কথার ফাঁকে তাকে কবিতা লেখার কথা জিজ্ঞেস করতেই বললেন, লিখতে গেলে পড়তে হয়, এটাই প্রথম এবং শেষ কথা। আমার কথার ফাঁকে নিয়ম মাফিক পড়ার কথার স্মৃতিতে ডুবে গেলেন। ক্লাস 8 পড়লাম কাছাড়ের চা বাগানের কাছে কাটলিছড়া স্কুলে। সেখানকার পরিবেশ, জীবনযাত্রা আমাকে ছুঁয়ে গেলেও কবিতা লেখার কথা ঠিক ভাবিনি। আমি যখন ক্লাস 9-এ প্রথম যখন স্কুল পাঠ্য সেই জগদীশ ঘোষের ব্যাকরণের ছন্দ অধ্যায়টি পড়ি, তখন
কবিতা লেখার কথা আমার অনুভবে আসে। প্রথম যে লিটল ম্যাগাজিনে আমার কবিতা প্রকাশ হয় সেই কাগজের নাম স্বপ্নীল। করুণা সিন্ধু দে ত্রিদীপ মালাকারের যৌথ প্রয়াসে আসামের হাইলাকান্দি থেকে সে কাগজ বেরোয়। সে তো 1955 সাল, আমার তখন নবম শ্রেণী। পরবর্তীতে তো করুণা সিন্ধু দে কবি হিসেবে পরিচিতি পেলেন। আজ সে নেই, নেই ত্রিদীপও। এই যে একবার হাইলাকান্দি একবার কাছাড়, ভাবছো কিভাবে এই যাতায়াত? এটাই তো ভাবি আজও। কোথায় আমার জন্ম? সে তো পূর্ব বাংলায়। সেভাবে ভাবতে গেলে আমার দ্বিতীয় কাব্যগ্রন্থের নামটা ভেবে দেখতে পারো, এক্কা দোক্কা। সেই যে ছোট্টবেলায় বাড়ির উঠোনে দাগ কেটে ঘর বানিয়ে খেলা, একজন গিয়ে আরেকজনের ঘরে জায়গা নেওয়া, অনেকটা ঠিক সেই রকম। এ ঘর ও ঘর করে এক্কা দোক্কার জীবন। আমার মনে পড়ল তার এই কবিতাটার কথা, কিন্তু বলিনি তখন। দেশ জুড়ে আজ এক্কা দোক্কা, খেলছে সবাই মনের সুখে, ঘরগুলি সব বিকিয়ে গেছে এর তার বা ওর কাছে। একটুখানি জায়গা দে ভাই, একটু শুধু পা রাখার। না হবে না, ওর কাছে দেখো। জায়গা কোথায়? লাফিয়ে জানা। আচ্ছা, নে নে এবার দিলুম। ফের কিন্তু আর চাইবি না, ফের কিন্তু আর চাইবি না তুই। একটি পায়ের জায়গাও। শিখর গেড়ে বসিস যদি, ঠেলে ঠুলে তাড়িয়ে দেব। দেশ জুড়ে আজ এক্কা দোক্কা, খেলছে সবাই মনের সুখে, ঘরগুলি সব বিকিয়ে গেছে এর তার বা ওর কাছে। ফিরে এলাম কোথায়? আরে বাবা, একেবারে ক্লাস 8-এ না, তবে একেবারে ক্লাস 3-তে ভর্তি, কুমিল্লার ঈশ্বর পাঠশালায়। ওখানেই বাবার কর্মস্থল, জন্ম। সেও ওই বাংলায়, গ্রামের নাম ধর্মঘর। সে এখন মোহনপুর থেকে 8 কিলোমিটার দূরে, বর্ডারের উপারে। বাবার বাড়ি তো ছিল সেই আখাউড়া ধরকারে। সবই তো বাংলা। তারপর 4 পর্যন্ত পরে আবার বাবার সঙ্গে ঢাকা, সেখানে 3 বছর স্কুল। তারপর সেখানে বাবা যখন কোনো এক ষড়যন্ত্রের শিকার হতে যাচ্ছিলেন, তখন আমার ঠাঁই হলো কলকাতা কাকার বাড়ি। কাকা আবার সেখান থেকে বদলি হয়ে যাওয়ায় আমাকে যেতে হলো মাসির বাড়ি, কাছাড়ের সেই চা বাগানের এলাকায়। হাইলাকান্দি থেকে ম্যাট্রিক, তারপর করিমগঞ্জ কলেজ থেকে ISC, এরপর আসামের কটন কলেজ থেকে ফিজিক্স অনার্স। তখন 1960 সাল। আসামের বাঙাল খেদা শুরু হওয়ায় আবার কলকাতা যাওয়া এবং রাজাবাজার সায়েন্স কলেজ থেকে MSc করা। ততদিনে 1961-তে আমাদের পরিবার চলে এলো আগরতলায়। আমার MSc শেষ হলো 1962 সালে। 1963-তে চাকরিতে যোগ দিলাম আগরতলায় MBB কলেজে। তারপর কলেজের চাকরির শেষ দিকে একসময় একই সঙ্গে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দায়িত্বে গেলাম। 1 বছর পর পাকাপাকি ভাবে ওই পর্ষদে, তারপর গেলাম ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে। সেখানে সভাপতির পদের কার্যকাল শেষ করে 2018 জুলাই মাসের পর একেবারে সরকারি দায়িত্ব থেকে মুক্তি নিলাম। তবে বলতে পারো কবিতা লেখার সেরা সময় এ রাজ্যের জন্য ছিল তখন। আমারও কবিতা সে অর্থে লেখা শুরু 1964 থেকে। 1960 থেকে 80 সাল প্রেমেন্দ্র মিত্রের সাগর থেকে ফেরা কিন্তু সেই সময়ের অনেক কবিকেই নাড়া দিয়ে গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে আমাদের এ রাজ্যের মানুষের নিবিড় অংশগ্রহণ ছিল। দৈনিক সংবাদে তখন বেশ কিছু কবিতা লিখি। সে দেশের মুক্তি যেন বাংলা ভাষাভাষী মানুষের মুক্তি। আমি শুধু নই, 60-এর দশকের শুরুতে বিজন কৃষ্ণ চৌধুরী, সলিল কৃষ্ণ দেববর্মন, কল্যাণব্রত চক্রবর্তী, স্বপন সেনগুপ্ত, অনিল সরকার, পীযূষ রাউত, খগেশ দেববর্মা, করবী দেববর্মা, অপরাজিতা রায়, রাতুল দেববর্মনরা লিখে চলেছেন। কালীপদ চক্রবর্তী, বিমল চৌধুরী, ভীষ্মদেব ভট্টাচার্যরা তখন দুরন্ত গতিতে গদ্য গল্প লিখে চলেছেন। সব নাম মনে করতে পারছি না। এদের মতো শক্তিশালী কবিদের মধ্যে অনেকের কবিতা তখন এই কাগজে প্রকাশিত হতো। চলছে লিটল ম্যাগাজিন। সমকাল, ব্রততী, পৌর্ণমী, সান্দন তখন পাঠকের কাছে সমাদৃত। জ্বালা, দ্বাদশ অশ্বারোহী, এই সব লিটল ম্যাগু যেন ছুটছে। দৈনিক সংবাদ পত্রিকা অফিস তখন বাংলাদেশের বুদ্ধিজীবীদের যেন একটা ছোটখাটো সম্মেলনের জায়গা। ভীষ্মদেব, বিপুল, বিকজ, রবীন, এদের ভূমিকা তো বিশাল। ওপারের সংগ্রামী মানুষের আশ্রয়স্থল।
দৈনিক সংবাদে তখন মুক্তিযুদ্ধের সংবাদের পাশাপাশি এই সব সংগ্রামী মানুষের প্রেরণার কবিতাও থাকতো, লুকিয়ে পৌঁছে দেওয়া হতো সীমান্তে। তখন দৈনিক সংবাদ পত্রিকার সাইজ ছিল ছোট, অনায়াসে লুকিয়ে জামার ভেতরে ঢুকিয়ে নিয়ে যাওয়া যেত। সেই সময়ের কথা তো অন্য ইতিহাস। তারও আগে থেকে প্রকাশিত এ রাজ্যের জাগরণ পত্রিকাও খুব ভালো ভূমিকা নিয়েছিল এই সংগ্রামে। সে যাকগে, যুদ্ধ শেষ হলো, কিন্তু তার রেশ তখনও যায়নি। তখন কবিতার কাগজ বা বই বেশিরভাগই কলকাতা থেকে ছাপিয়ে আনতে হতো। কিন্তু একদিন আমি ভূপেনকে, পত্রিকার সম্পাদক ভূপেন্দ্রচন্দ্র দত্ত ভৌমিক, বললাম, শোনো, আমি তোমার এই প্রেস থেকেই একটা কবিতার বই প্রকাশ করতে চাই। ভাবলাম এই সময়ের কবিতাগুলো একটা মলাটে ধরে রাখি। এই ধরনের কাজ তখনও এ রাজ্যের সেভাবে শুরু হয়নি, তাই ভূপেন একটু দ্বিধায় ছিল। তারপর ভূপেনের প্রয়াসেই 1972 সালে প্রকাশিত হলো আমার কবিতার বই বাংলাদেশ, স্বদেশ ও আমি। সে বইয়ের বিষয়বস্তু তো নাম দেখেই বুঝতে পারবে। প্রথম প্রকাশের সময় প্রচ্ছদ করেছিল প্রশান্ত সেনগুপ্ত। এখন কলকাতায় থাকে, শুনেছি এখন শরীর ওর সঙ্গ দিচ্ছে না। সে একটা সময় গেছে, বারবার মনে পড়ে। মাত্র 35টি কবিতার এই বইয়ের বাংলাদেশ পর্যায়ে রয়েছে সেই সব কবিতা। মারিতে মরিনি মন্বন্তরেও নয়, 1905-এর কার্যনী ছুরি রুখেছে রক্তাক্ত বুক, হাতে হাত রেখে গভীর গর্জনে। জলোচ্ছ্বাসে কেন বৃথায় হৃদয় খোড়ো? 1970 তুমি, মাটি ছেয়ে আছে মানুষের সবে, আমার কি তাতে? কে বলেছে ওরা আমাদেরই ভাই বোন? আমাদের ভাই বোন। ভেঙেছে দুয়ার, এসেছে জ্যোতির্ময়, এসো দেবদূত সখা, জয় বাংলার জয়। রক্তে নিকানো স্বদেশ, হৃদয়ে হৃদয় গাঁথা, আরক্ত ফুল হাসে। এসো বীর মুজিবর এসো, গান্ডীব পরে রবে, ধ্বংসের শেষে সৃষ্টির বাঁশি এক্ষুনি বাজাতে হবে। বীর গান্ডীব তোলো কবিতা থেকে। এ বইয়ে স্বদেশ পর্যায়ে রয়েছে মুখগুলি চিকচিক করে উঠল বুকের রুধির জলে, তবে কিনা এই সব শিরোনামের 9টি কবিতা। এই পর্বের একটি কবিতা তুলে রাখি। বেতারে বাজার দর সেতারের আলাপন, মন্ত্রীর বক্তৃতামালা, আবহাওয়া বার্তা, কি মধু কি মধু এদেশ স্বর্গ সমান। এই তো স্ট্যাটিস্টিক্স, বিশ্বাস না হয় দেখুন, যত দোষ ওই বুলবুলিটার, বারবার ধান খেয়ে যায়। তাতে কিছু নেই ভয়ের অবশ্য, রসুন উঠলে পরেই আর কটা দিন সবুর করুন। রসুন উঠলে পরেই আর কটা দিন সবুর করুন। আর কটা দিন কবিতা থেকে। আর সেই সময় আমি কোথায় আছি, আমার অবস্থান কি হবে, এই নিয়েই রয়েছে 16টি কবিতা, তুমি আর ফিল্ডে না দিয়ে। শুরু সব শেষে রয়েছে অস্বীকার করো পরিচিতি, অশেষ প্রত্যয় মুখর আমার সে ছবিটা আজ। লজ্জায় ঘেন্নায় ওর আগে, ছিঁড়ে ফেলো নারী, আরোপিত গুণরাজি আমার তো একটাও নেই। সম্প্রীতির শত শুভ্র বিস্তৃত উদার প্রাঙ্গণ, আমার নির্লজ্জ লোভে কলুষিত দেখে আজ থেকে অস্বীকার করো আমাদের পরিচিতি। এই বইটি প্রকাশের পর ওই সময় সম্ভবত 1973 সালে আগরতলার পুরনো মিউজিয়ামের মিলনায়তনে সমকাল এবং ব্রততী লিটল ম্যাগাজিনের পক্ষ থেকে আমাকে সম্মাননা জানানো হয়, আলোচনা হয় বইটি নিয়ে। বইটি আরো একবার প্রকাশ হয়েছিল, তবে তৃতীয় প্রকাশনার সময় এর প্রচ্ছদ করেছে পুষ্পল দেব। বেশ সুন্দর প্রচ্ছদ। এটি এখন পাওয়া যাচ্ছে। তবে সেই সময় থেকে বিভিন্ন কাগজে, স্মরণিকায়, লিটল ম্যাগাজিনে যেসব কবিতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সে নিয়ে কবি শঙ্খ পল্লব আদিত্য খুব চেষ্টা করেছিল একটা বই করতে। ওরা পিলার পাবলিশার্স থেকে, কিন্তু হলো না। আসলে ও নিজে যেমন খুব ভালো লিখত, তেমনি ধবল কৃষ্ণ দেববর্মন, বিজন কৃষ্ণ চৌধুরী, স্বপন সেনগুপ্ত, এদের লেখাও আমার খুব ভালো লাগতো। কিন্তু সেই সময় ভালো মানে দেখতে নান্দনিক বই প্রকাশ করতে তো কলকাতার উপরেই নির্ভর করতে হতো, তাই ওদের লেখা সেভাবে প্রকাশিত হলো কই।
তবে আগরতলা বইমেলা আমাদের এই কাজে খুব ভালো ভূমিকা নিল। আসলে রাজ্যে লেখক পাঠক তো সীমিত, তার সংখ্যা বাড়ায় এবং সরকারের সহযোগিতায় এই কাজে একটা গতি এসেছিল। তাই এখন চলছে, তবে লয় বদলেছে। সমাজ তো আর রাজনীতির ঊর্ধ্বে নয়। তবে এটা কিছুদিন আগে সেই সব কবিতা নিয়ে গিয়ে নীলুৎপল সরকার তুলসী পাবলিশিং হাউসের কর্ণধার এবং প্রকাশক আমার দ্বিতীয় কবিতার বই প্রকাশ করলো। নামটা বোধ হয় বলেছি এক্কা দোক্কা। হ্যাঁ, দীর্ঘ 47 বছর বাদে সেই শঙ্খর কাজটা যেন শেষ করলো। 76টি কবিতা নিয়ে এই কবিতার বই। পুষ্পল এই বইটারও মলাট করেছে যত্ন নিয়ে। এর শেষ কবিতাটার একটু অংশ ভাবতে ভাবতে আবার তার সঙ্গে শুনতে চাইলাম। কাল কি হবে পরে ভাবা যাবে, আগে তো সামলায় আজকের দিনটাই। প্রখর দিনের আলোয় ও চাপ চাপ অন্ধকার, এখন কোথাও আগুন তো কোথাও খুন। দিন প্রতিদিন এটাই রুটিন, থেমে তো থাকে না সময়। দিন বদলাবেই একদিন না একদিন, সেই দিন যাতে তাড়াতাড়ি আনা যায় এখন সেটাই কাজ। দিন বদলাবে কবিতা থেকে। এ বইয়ে প্রতিটি কবিতায় রয়েছে সময়ের চালচিত্র। কবি যেন মনে করেন কবিতার মধ্যেই সময়ের কথা গেঁথে রাখা যায়। এ তো আমার দায়িত্ব। এখানেই বাড়ি ছিল শচীন কর্তার, দুধ মা স্বজন স্বজনই হয়, একটু দুধ খেয়েছি তাই। এই সব কবিতা ছন্দের মোড়কে সময়ের দলিল। এই তো হাতের কাছেই রয়েছে, দেখছিলাম পল্লব ভট্টাচার্যকে নিয়ে পশ্চিমবঙ্গের দামোদর একটা ক্রোড় পত্র করেছে। সত্যি আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা ভাবনা চিন্তায় অনেক এগিয়ে। বিমলেন্দ্র, অরুণ, সত্যজিৎ, দিলীপ, নকুল, সমরজিৎ, সেলিম, মিলন, এদের কবিতা যেমন সম্পদ, তেমনি রয়েছে পল্লব, আকবর, প্রবুদ্ধ, অশোক, আরো অনেকে। সবার নাম মনে আসছে না। আরো অনেক কবি এসেছে। সবাই কি আর শেষ পর্যন্ত কবিতায় থাকে? তবে একটা কথা তো ঠিক, নতুন প্রজন্মের ছেলেমেয়েরা ইন্টারনেট সব তথ্য বা বই অনায়াসে পড়তে পারছে। তারা কিন্তু সময়ের সঙ্গে এগিয়ে চলছে। নতুনরাও খুব ভালো লিখছে। গৌরী, চিরশ্রী, নন্দিতা, দেবাশ্রিতা, অনাদি, অলক, পারিজাত, সমীর, কারো লেখাই যে তার নজর এড়ায় না, ততক্ষণে এটা পরিষ্কার হয়ে গেছে। বলেন এমনকি আম্রপালিরাও কি ভালো লিখছে। এখনো হাজির থাকতে চেষ্টা করি বইমেলায়, পড়তে চেষ্টা করি নিয়মিত নতুন লেখকদের কবিতা গল্প। দীর্ঘদিন পর হলেও 2017 সালে রাজ্য সরকার তাকে সুকান্ত স্মৃতি পুরস্কারে সম্মানিত করেছেন। এ রাজ্যের সাহিত্যপ্রেমীরা আরেকবার অনুধাবন করলেন তাঁর কবিতা। ত্রিপুরা রবীন্দ্র পরিষদ তার এই কাজের সম্মাননা জানিয়ে হয়তো নিজেরাই সম্মানিত হলেন। 19/8/2023 এই বছরের বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার তুলে দেওয়া হলো কবি মিহির দেবের হাতে, যে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়েছিলেন 1964 সাল থেকে। যার প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম ছিলেন কৃতি সাহিত্যিক বিজন কৃষ্ণ চৌধুরী। তার প্রয়াণ দিবসে আগরতলার দক্ষিণী গৃহে এক সময়ের সহযোদ্ধার নামে নামাঙ্কিত এই সম্মাননা তিনি গ্রহণ করলেন। তিতাস থেকে বেরিয়ে মনে হলো, সব কথা কি আর বলা গেল? এ তো শুধু তার একটা দিক, খানিকটা কবিতা, খানিকটা গল্প, আবার খানিকটা একাত্তর। কিন্তু এ রাজ্যের রাজন্য আমলা, প্রশাসনিক ইতিহাস, রাজনৈতিক পট পরিবর্তনের ইতিহাস, বিজ্ঞানের নিত্যদিনের অগ্রগতি আর মানুষের নিত্য জীবনে তার প্রভাব, গল্প, নাটক, সঙ্গীতের ক্ষেত্রে এই রাজ্যের চলন, এই সব জানানোর জন্য তিনিই তো আছেন আমাদের আশ্রয়স্থল। অগণিত রাজ্যের কৃতি সন্তানদের হাতে সম্মাননা, পুরস্কার তুলে দিয়েছেন। তিনি সাহিত্য, বিজ্ঞান দুই ক্ষেত্রেই কোনো বিশেষজ্ঞ কমিটিতে তিনি নেই, এটা মনে করা কষ্টকর। সেই তিনি যেন বসে আছেন গ্রন্থশালায়। আমারে যেন করি প্রচার আমার আপন কাজে, এই পথে যখন তিনি, তখন আমাদেরই তার দুয়ারে যেতে হয় বারবার। অত্যন্ত ভালো লাগা একটি লেখা। লোভ সামলাতে না পেরে আজ পড়তেই হলো আমাকে। পড়লাম, উপভোগ্য, আমি উপভোগ করেছি। আশা করি আপনারাও উপভোগ করছেন। শুনি, কোথাও পড়ার মাঝে ভুল ত্রুটি হলে মার্জনা করবেন।
দৈনিক সংবাদ 8-এর পাতা, অধরা শাহজাহানের খোঁজে লুকআউট নোটিশ ইডির, ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ লুটে এসআই পূর্ণ মর্গের ফের হাজত, শিক্ষার উন্নয়নে কাজ করছে এডিসি পূর্ণচন্দ্র, ছামনু বাজারের নাম সংকীর্তন, সিওর উদ্যোগে রক্তদান শিবির, মেধা অন্বেষার জেলা কমিটি। তারপর দৈনিক সংবাদ 10-এর পাতা, 110টি কীর্তনিয়া দলের হাতে মৃদঙ্গ দিলেন বিধায়ক, নীতি আয়োগের অর্থানুকূল্যে অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রশিক্ষণ, বিলোনিয়া প্রশাসনের অভিযান, 5 ব্যবসায়ীকে জরিমানা, শিক্ষা নিয়োগ টেন্ডার দুর্নীতিতে নজির গড়ছে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, বিলাসছড়া এসবি স্কুলে আর্থিক অনিয়ম সুরাহার দাবি, স্বচ্ছ পরিষেবা দিতে মোহনপুর এসডিএম এর অভিনব উদ্যোগ, বিশালগড় নিউ মার্কেটের রাস্তার বেদখলে ক্ষোভ, সোনামুড়ায় ন্যায্যমূল্য দোকান পরিচালনা সমিতি রক্তদান শিবির 8ই, চাকমাঘাটে পৌষ মেলা প্রশাসনের প্রস্তুতি বৈঠক, 30 লক্ষাধিক অর্থের মেলায় ভুলে ভরা আমন্ত্রণ পত্র। দৈনিক সংবাদ 11 পাতা, মাঠে ময়দানে মাত্র 3 রানের জন্য শতক মিস ঋদ্ধিমানের, গোয়ার বিরুদ্ধে চালকের আসনে ত্রিপুরা, এগিয়ে চল শিশু মেলা কাল সমাপ্তি, জয় দিয়ে শুরু স্পোর্টস স্কুল চলমানের খেলো ইন্ডিয়া মহিলা ফুটবল, কর্নেল সিকে নাইডু ট্রফি আজ ত্রিপুরা চণ্ডীগড় ম্যাচ শুরু, সিনিয়র মহিলা ক্রিকেট বিহারকে হারিয়ে বদলা ত্রিপুরা, আজ রানীর বাজারে একদিনের রাজ্যভিত্তিক আসর, 22তম মাস্টার্স অ্যাথলেটিক্স। দৈনিক সংবাদ 12 পাতা, ইন্ডিয়ার শরিকদের মধ্যে খুব শীঘ্রই পদ বন্টন খার্গে, কেন্দ্রীয় সিদ্ধান্ত বাস্তবায়নে 10ই বৈঠক ডাকল পিসিসি, লোকসভার 2 আসনেই উপহার পাবে বিজেপি, মোদীর নেতৃত্বে এগুচ্ছে দেশ, 47-এর মধ্যে বিশ্বগুরু সুশান্ত, আইজিএমে অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ, তদন্ত কমিটি, নিখোঁজ গৃহবধূ 2 নাবালক সন্তান নিয়ে অসহায় অবস্থায় স্বামী, স্মার্টফোন বঞ্চিত কলেজ ছাত্রছাত্রীরা, দুর্নীতির অভিযোগে বরখাস্ত পঞ্চায়েত সচিবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের, ভস্মীভূত বাড়ি। তারপরের পত্রিকা আমার হাতে রয়েছে সেন্দন পত্রিকা, প্রথম পাতা থেকে বেশ কিছু সংবাদ শিরোনাম দেখে নেওয়া যাক। আইনি লড়াইয়ে আইনজীবীরা একজোট, ট্রেনে বাসে ভোট কেন্দ্রে আগুনে ব্যাপক হিংসায় 6 জনের মৃত্যু, আজ বাংলাদেশে ভোট, দুর্বল তদন্ত, রাজ্যে সাজার হার কমছে, প্রাণ ভিক্ষা চাইছেন মন্ডল নেতা, মজুরির দাবিতে পথে রেগা শ্রমিক। তারপর আজকে পত্রিকা প্রতিবাদী কলম, এখনো বেতন পাতালে কন্যার মুখে স্বীকারোক্তি, এখনো বেতন পাতালে কন্যার মুখে স্বীকারোক্তি, খোলতাই নাই টাকা পয়সা, ফেডকোর অফিসে তালা, নিয়োগের ফল বেরোতেই চাপ, ফল মুছল দফতর, খোয়াই কলেজে গেরুয়া ছাত্রদের নকল নিয়ে সংঘর্ষ, স্কলারশিপ নিয়ে আড়াই পেঁচে পড়ুয়ারা, পুরল স্কুল, খুন পুলিশ, সংজ্ঞাহীন 35, বিদায় নেবেন স্বপন, সাধারণ সম্পাদক মহুয়া, চেয়ারম্যান হবেন রঞ্জিত। প্রতিবাদী কলম শেষের পাতায়, শৈলেশ যাদবের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত চাইলেন আইনজীবীরা, দুর্নীতি, আটক GRS, আদালতে গ্রেফতার নেশাগ্রস্ত কনস্টেবল, টমটম চালকের মাতলামি, জাল শংসাপত্র দিচ্ছে রিনা রতন, ট্রেনে কাটা পড়লেন রঞ্জিত। তারপর পত্রিকা রয়েছে আজকের দিনে অর্থাৎ 7ই জানুয়ারি 2024 ইংরেজি এবং বাংলা 21শে পৌষ 1430, ভারতীয় কৃষি ড্রোন মুহূর্ত, ভারতের সূর্য বিজয়, সুশাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর, অর্থমন্ত্রী, আরো 19 পরিবারের সরকারি চাকরি, ত্রিপুরায় নেশা রুখতে সমন্বয় সংস্থা গঠনে জোর, সংখ্যালঘু বাজেট বেড়ে 79 কোটি, রাষ্ট্রমন্দির, ভারতীয় সভ্যতা আত্মমর্যাদা পুনঃপ্রতিষ্ঠার ইতিহাস, 1 দশকের সেবা সুশাসন, একটি মাত্র লক্ষ্য গরিব জনগণের কল্যাণ সাধন, সহি পোষণ দেশ রোশন, পোষণ ডি পড়াই দি। তারপর আমার হাতে রয়েছে আজকে ত্রিপুরা দর্পণ পত্রিকা, নেশা কারবারিদের আগুনে পুড়ল কাউন্সিলরের বাড়ি, নির্দিষ্ট কক্ষপথে ইসরোর সৌরযান, বাংলাদেশে আজ ভোট গ্রহণ, 299 আসনে প্রার্থী 1970, 2 মাস বেতন না পেয়ে অফিসে তালা, পুর কমিশনার বনাম আইনজীবী, মামলার চূড়ান্ত রায় আগামীকাল, পাচার বাণিজ্যে বাড়বাড়ন্তে বিএসএফ এর অনুরোধে 144, আদালতে বিচারপতির সামনে অন্যায় আচরণ পুলিশ কর্মীর, দুর্ঘটনায় মৃত্যু বাইক চালকের, শাসক দলের ছাত্রদের গুন্ডামি, খোয়াই কলেজে রক্তাক্ত 5, ভাষার আয়োজনে সংবর্ধিত কবি বিমলেন্দ্র। তারপর আজকের পত্রিকা, আজকের ফরিয়াদ, দলে ক্রমেই তীব্র হচ্ছে গোষ্ঠী দ্বন্দ্বের চড়া স্রোত, রাজ্য বিজেপিতে সমস্যা বাড়ছে, অধিবেশনে অনুপস্থিত মুখ্যমন্ত্রী, 11টি দপ্তরের দায়িত্ব সামলাতে হাঁস রতনলাল, লক্ষ্য 24-এর লোকসভা ভোট, নির্বাচন ও স্ক্রিনিং কমিটি গড়ে সংগঠন সাজাচ্ছে কংগ্রেস, বাংলাদেশে আজ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, সকল প্রস্তুতি সম্পন্ন, সংগঠনের দাপট অস্তমিত, হাতে গোনা কিছু সদস্য নিয়ে কর্মচারী সমাবেশের সমন্বয় কমিটি, বেতন নেই ইপিএফ, অফিসে তালা দিল ফিডকো কর্মীরা, আইনজীবী মহলের কড়াবার্তা, ছেড়ে দেওয়া হবে না শৈলেশ যাদবকে, আধিকারিক শূন্যতায়, মৎস্য ও কৃষি বিপ্লবে লাটে, এনআইএ সফল হলেও ব্যর্থ রাজ্যের ব্যোমকেশ বক্সিরা, মানব পাচার রুখতে রাজ্যের গোয়েন্দাদের চূড়ান্ত নির্দেশ। তারপরের পত্রিকা আমার রয়েছে ডেইলি দেশের কথা, আজ অর্থাৎ 21শে পৌষ 1430 বাংলা, 7ই জানুয়ারি 2024 ইংরেজি, টিসিসি এইচবি রোডের 14th রাজ্য সম্মেলন শুরু, বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই জোরদার করার আহ্বান, বেতন বকেয়া, কর্মচারীরা তালা দিলেন সাবরুমের ফিডকো অফিসে, মজুরি না পেয়ে রেগা শ্রমিকদের পথ অবরোধ,
সংবাদপত্রের উপর আক্রমণ মণিপুরের বিজেপি সরকারের, এবার গ্রেপ্তার বহুল প্রচারিত দৈনিক হুয়েইন লানপোর সম্পাদক মাইবাম। গন্তব্যে পৌঁছে গেল ইসরোর আদিত্য-1। আমজাদনগরে বিএসএফ এর হামলা, হ্যান্ড গ্রেনেড বিস্ফোরণ, আতঙ্ক। বয়কট হিংসার মধ্যেই আজ ভোট বাংলাদেশে। রাজ্যের 25টি কলেজের 16টিতেই অধ্যক্ষ নেই। আসন সমঝোতা চূড়ান্ত হবে এই মাসেই, জানালেন খার্গে। লোকসভা নির্বাচনের আগে ফের মোদির মুখে এক দেশ এক ভোট। দিল্লি দেশের কথা শেষের পাতায়। বিএসএনএল কর্মীদের কনভেনশনে তপন সেন। মোদি ক্ষমতায় থাকলে দেউলিয়া হবে দেশ। রাজ্যে মামলার পাহাড় জমলেও বিচারক নেই। ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন করতে চাইল না দিল্লি পুলিশ। ভালোবাসায় গার্গী ভট্টাচার্যকে বিদায়। চা শ্রমিকদের সমস্যা নিয়ে আন্দোলন, গর্বে টি ওয়ার্কার্স ইউনিয়ন। বৃহত্তর সংগ্রামে সামিল হন তপন চক্রবর্তী। ভাষার উদ্যোগে সংবর্ধনা বিমলেন্দু চক্রবর্তীকে। সময়ের মুখোমুখি তার সাহিত্য দাঁড়িয়ে আছে উন্মুক্ত তরবারির মতো। তলাপাত্র। দর্শক বন্ধুরা, পত্রপত্রিকায় ত্রিপুরা, দেশ ও দুনিয়া আজকের মতো এখানে সমাপ্ত। আমার সঙ্গে দীর্ঘক্ষণ থাকার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। যতন হাম্বাই, খুলুমখা।